শীতের দিনগুলো শেষ হয়ে আবার কিন্তু গরম চলে আসলো। আমাদের জীবনে কিন্তু আবার আমরা একটি নতুন বছর ফিরে পেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ইউটিউব চ্যানেলে রাইস ডায়েরি থেকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাই। আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখা শুরু করেছেন, দূরে কাছে, দেশ ও দেশের বাহিরে, আশা করি সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। আজকের ভিডিওটা কিন্তু আমি বরাবরের মতো ওয়াশিং মেশিন থেকে শুরু করলাম। তো আমার এক প্রিয় আপু কিন্তু ওয়াশিং মেশিনের ডিটেল জানতে চেয়েছিল। গত ভিডিওতে কিন্তু আমি ওয়াশিং মেশিনে কাপড় ধুয়েছিলাম, সেই ভিডিওটা দেখে আমার এক প্রিয় আপু ওয়াশিং মেশিনের ডিটেল জানতে চেয়েছিল। তো শিল্পী কুকিংস থেকে শিল্পী আপা আমাকে বলেছিল যে ওয়াশিং মেশিনের একটা ডিটেলস ভিডিও দেওয়ার জন্য। আর আমার সেই প্রিয় আপুর অনুরোধেই কিন্তু আজকের এই ভিডিওটি করা। তো আপু, আমার এই মেশিনটা কিন্তু ওয়ালটন থেকে আমি কিনেছি। তবে এই মেশিনের প্রাইসটা কিন্তু 28,000 পড়েছিল। আমার এই মেশিনে কিন্তু 7 কেজি কাপড় দেওয়া যাবে, তো এর বেশি কিন্তু আর দেওয়া যাবে না। তবে 8 কেজিরও কিন্তু আছে, তো যে যেটা কিনে সেটাই কিন্তু নিয়ে আসতে পারে। তবে আমি কিন্তু 7 কেজিরটাই নিয়ে আসছি। মেশিনে কাপড় দেওয়ার পর কিন্তু হুইল পাউডার যে দিব, তো এটা কিন্তু সরাসরি আমরা কাপড় চোপড়ের উপরে দিতে পারি। আবার মেশিনের ভিতরে কিন্তু হুইল পাউডার দেওয়ার জন্য একটা কেস আছে, তবে অনেকে কেসের ভিতরে হুইল পাউডার দেয়, আবার অনেকেই কিন্তু সরাসরি কাপড় চোপড়ের ভিতরে হুইল পাউডার দিয়ে দেয়। তো যে যেভাবে যার ভালো লাগে সেভাবেই দিতে পারে। কাপড় চোপড়গুলো দিয়ে হুইল পাউডারও কিন্তু দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি ওয়াশিং মেশিনটা লাগিয়ে দিব। তো ওয়াশিং মেশিনের যে দরজাটা আছে এটা কিন্তু সামান্য একটু ধাক্কা দিলে নিজে নিজেই লেগে যায়। তো এখন কিন্তু মেশিন চালু করে দিলাম। ওয়াশিং মেশিন চালু করার পর কিন্তু কাপড় চোপড় পরিষ্কার হয়ে ধুয়ে বের হতে 40 মিনিট সময় লাগবে। তো মেশিনের উপরে কিন্তু 40 মিনিট টাইম উঠে গিয়েছে। আর কাপড় অনুযায়ী কিন্তু পানির সুইচটা দিতে হয়। যদি কাপড় কম হয় তাহলে কিন্তু পানির সুইচটা একটু কমিয়ে দিলে হয়। আর যদি কাপড় একটু বেশি হয় তাহলে কিন্তু পানির সুইচটা একটু বাড়িয়ে দিতে হয়। তো এখন কিন্তু এই যে 40 মিনিট পর আমার কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে যাবে। আর এই 40 মিনিটের ভিতরে কিন্তু এই মেশিনে আমার কোনো হাতই দেওয়া লাগবে না। কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গেলে মেশিনটা কিন্তু নিজে নিজেই অফ হয়ে যায়। তো এই যে কাপড় চোপড়গুলো যখন মেশিনে কাজটা ছিল তখন কিন্তু পানির পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে। পানির পরিমাণটা কম হওয়ার কারণে কিন্তু মেশিন নিচ থেকে আবার পানি নিয়ে তারপরে এই যে কাপড় চোপড়গুলো কাচড়াচ্ছে। তো এই মেশিনে কিন্তু একদমই হাত দেওয়া লাগে না। পানি কম হলেও কিন্তু মেশিনে নিজে নিজে পানি নিয়ে নেয়। আর এরকম করে কিন্তু 3 বার মেশিন কাচড়াবে কাপড় চোপড়গুলো। তো 3 বারই কিন্তু পানিগুলো ফেলে আবার নতুন করে পানি নেবে। তো কাপড় চোপড়গুলো একদমই চিপড়িয়ে তারপরে কিন্তু আবার নতুন করে পানি নেয়। অলরেডি 2 বার কিন্তু কাপড় চোপড়গুলো কাচড়ানো হয়ে গেছে। তো 2 বারই কিন্তু আবার পানি নিয়েছে। আর এবারেই কিন্তু লাস্ট। তো আরেকবার কিন্তু পানি নিয়ে কাপড় চোপড়গুলো কাচড়িয়ে পানিটা ফেলে দিবে। আর যখন মেশিনে কাপড় চোপড়গুলো চিপড়ায় তখন কিন্তু অনেক শব্দ হয় আর অনেক জোরে জোরেই কিন্তু মেশিনটা ঘুরে। তো এত জোরে জোরে ঘুরে মেশিন থেকে কিন্তু কাপড় চোপড়গুলো একদম শুকিয়ে বের হয়। তো একটুও কিন্তু পানি থাকে না, শুধু বাতাসে দিলেই কিন্তু কাপড় চোপড়গুলো শুকিয়ে যায়। আবার এই মেশিনে কিন্তু একদমই শুকানোর ব্যবস্থাও আছে। যদি একটু আমি কাপড় চোপড়গুলো শুকিয়ে বের করি তাহলে কিন্তু টাইমটা আরেকটু বেশি লাগবে। তো আমি কিন্তু কখনো তেমন করি না, কারণ বাতাসে দিলে কিন্তু কাপড় চোপড়গুলো শুকিয়ে যায়। আর কিন্তু মাত্র 1 মিনিট আছে। তো 1 মিনিট পরে কিন্তু মেশিনটা নিজে নিজে অফ হয়ে যাবে। তো কারেন্ট বিল কিন্তু তেমন আসে না। আমি মেশিনটা কিনেছি প্রায় 5-6 মাস হয়েছে। তো আমি লক্ষ্য করেছি যে আগে যেরকম বিল আসতো আমাদের, আগের থেকে সামান্য একটু বিলটা বেশি ওঠে। তবে মেশিনটা যেহেতু কারেন্টে চলে তবে বিলটা তো একটু উঠবেই। তবে আহামরি তেমন কিন্তু বিল ওঠে না। তো অনেকে হয়তো ভাবতে পারে যে মেশিন চালালে অনেক বেশি বিল ওঠে। আমার কাছে মনে হয় যে ফ্রিজের থেকেও কিন্তু এই মেশিনে বিল একদম কম ওঠে।
তবে ফ্রিজ যেহেতু সারাদিন চলে, তো ফ্রিজে কিন্তু অনেক বেশি কারেন্ট টানে। আর সে কারণে ফ্রিজের বিলটা কিন্তু একটু বেশি ওঠে। তবে মেশিনটা যেহেতু আর সারাদিন চলে না, শুধু কাপড় চোপড়গুলো দিলে 40 মিনিট টাইম লাগে, তো ওই 40 মিনিটেই কিন্তু কারেন্টটা টানে। এরপরে কিন্তু মেশিনটা অফই থাকে। তবে ওয়াশিং মেশিন দিয়ে কিন্তু কাপড় চোপড়ের দাগগুলো ওঠে না, তো শার্টের কলারের দাগগুলো কিন্তু হাতে ডলে তারপরে মেশিনের ভিতরে দিতে হয়। আর কাপড় চোপড়গুলোতে যদি কোনো কঠিন দাগ থাকে, সেগুলো কিন্তু বলের ভিতরে নিয়ে ভালো করে ডলে তারপরে মেশিনে দিতে হয়। তাহলে কিন্তু মেশিন থেকে পরিষ্কার হয়ে বের হয়। আর যদি দাগসহ কাপড় চোপড়গুলো মেশিনে দিয়ে দেয়, তাহলে কিন্তু সে দাগগুলো আর মেশিনে ওঠাতে পারে না। তবে হাতে ধোয়া আর মেশিনে ধোয়া একটু তো তফাৎ হবে, তো হাতে ধুইলে কিন্তু বেশি পরিষ্কার হয়। যাই হোক প্রিয় শিল্পী আপু, তো ওয়াশিং মেশিন দিয়ে আমি যেভাবে কাপড় চোপড়গুলো ধুই, তো সেভাবেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যদি আমার কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে তোমরা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কাপড় চোপড়গুলো মেশিন থেকে বের করে কিন্তু আমি বারান্দাতে শুকাতে দিয়েছি। তো বারান্দাতে দিয়ে তারপরে কিন্তু আমি রান্না করতে চলে আসলাম। আজকে কিন্তু একটু রান্না করব মুরগির মাংস। তো মুরগির মাংস রান্না করার জন্য কিন্তু আমি সব মশলা একসাথে কষিয়ে নিয়েছি। তো ভালো করে কষিয়ে মশলাগুলো তারপরে কিন্তু আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মুরগির মাংসগুলো মশলার সাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আবার মুরগির মাংসগুলো একটু কষিয়ে নেব। তো কষানোর পর কিন্তু আবার কিছুটা আলু দিয়ে দিব। তবে সব গৃহিণীরাই কিন্তু মোটামুটি রান্না করতে পারে। তো যারা নতুন গৃহিণী আছে, যাদের নতুন সংসার হয়েছে, তারা হয়তো একটু কম পারে। তবে সংসার করতে করতে কিন্তু একটা নারী সবই পেরে যায়। আর একটা মেয়ে বিয়ের পরে কিভাবে রান্না করতে হয়, কিভাবে সংসার সামলাতে হয়, কিভাবে স্বামীর মন রাখতে হয়, কিভাবে শ্বশুর শাশুড়ির মন রাখতে হয়, আবার কিভাবে সন্তানদের সামলাতে হয়, সব কিছুই কিন্তু একটা মেয়ে বিয়ের পরে শিখে যায়। একটা মেয়ে বিয়ের আগে বাবার বাড়িতে কিন্তু এক গ্লাস পানি দিলেও খেতে পারে না, একটা ডিম ভেজেও খেতে পারে না। আর সেই মেয়েটা বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে সব কিছুই কিন্তু সামলাতে শিখে যায়। রান্নাটা কিন্তু আমি বসিয়েছিলাম লাইনের চুলাতে। তো লাইনের চুলাতে গ্যাসটা কিন্তু একদমই কমে গিয়েছে। তো আমি কিন্তু সিলিন্ডারের চুলাতে রান্নাটা এখন করে নিলাম। তো মুরগির মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন কিন্তু একটু ভেন্ডি ভাজি করে নিব। তো ভিডিওটির এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটাই আবার সবাইকে মনে করিয়ে দিতে চাই। যদি আপনারা আমার ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আর অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি আমার এই ভিডিওটি আজকে কেউ প্রথমবারের মতো দেখে থাকেন, আর যদি দেখতে দেখতে আমার ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালোই লেগে যায়, তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইনের চুলাতে যেহেতু অল্প অল্প গ্যাস আছে, তো তরকারিটা কিন্তু আমি লাইনের চুলাতে নিয়ে গিয়েছি। আর সিলিন্ডারের চুলাতে কিন্তু আমি ভেন্ডি ভাজিটা বসিয়ে দিয়েছি। তবে ভেন্ডি ভাজিটা কিন্তু আর অল্প গ্যাসে করা যায় না। আর অল্প গ্যাসে যদি ভেন্ডি ভাজি করি, তাহলে কিন্তু ভেন্ডি ভাজিটা একটু পিছলে পিছলে ভাব থেকে যায়। তো ভেন্ডি ভাজিটা কিন্তু করা হয়ে গেছে। তো এখন কিন্তু আমি একটা বাটিতে বেড়ে নিলাম। আজকের আমার এই ভিডিওটি এখান থেকে রাখবো। তো নতুন দিনে নতুন আরেকটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতন এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।